শায়লা বেগম তো এসব দেখে রেগে ফেটে পড়েছেন। উনি রাগে খাবারগুলো এমনভাবে চিবোচ্ছেন যেন আস্ত একটা ইট চিবোচ্ছেন। গতকালের মতো আজও নেহা 1 চামচ ভাত নিয়েছে, তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগেই জয় ওর প্লেটে মাছ এবং মাংস একসাথে তুলে দিয়েছে। নেহা কিছু বলতে গিয়েও জয়ের চোখ রাঙানো দেখে ভয়ে আর কিছু বলতে পারল না, বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নেহার খাওয়াগুলো। কত সুন্দর করে খাচ্ছে। জয় নেহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে। কাল রাতে বলার পরেও, এমনকি আজ সকালে বলার পরও ডাইনিংয়ে বসলো না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে বলাতে আজও ড্যাং ড্যাং করে নাচতে নাচতে এসে পাশে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেয়াতে মাথায় চড়ে বসতো। আর নিহা, ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরেও এখনও আমাকে জমের মতো ভয় পায়। যেমনটা আগে ছিল এখনও ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিহা হয়তো সেসবের অনেক ঊর্ধ্বে। ও সব কিছু যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন, আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না। আর সবার থেকে আলাদা বলে হয়তো ড্যাডের ওকে ভালো লেগেছে। ড্যাড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে ওকে আমার জন্য বেটার মনে করেছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নেহা সবার আগে খেয়ে উঠে গেল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, তবে জয় যাওয়ার আগে নেহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো। আর হ্যাঁ, আজ চা আনার দরকার নাই। বলেই জয় উঠে রুমে চলে গেল। নেহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নেহাও ডাইনিং পরিষ্কার করে কিচেনে গুছিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তাও আবার গভীর মনোযোগ দিয়ে। ওর রুমে আসাতেও জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। নেহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হঠাৎ কারো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকালো। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন কেন দেখাচ্ছে? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? তাহলে কি এত ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না, বসো না। নেহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আজ চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না, চা আনবো? জয় এতক্ষণ ভাবলেশীনভাবে সামনের দেয়ালের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। নেহার মুখে চা আনার কথা শুনে এবার নেহার মুখের পানে তাকালো। প্রতিদিন চা করে এত তোমার বিরক্ত লাগে না? এইসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব, আনবো। না। কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলেছিলাম আর তুমিও বিশ্বাস করে নিলে। মানে? মানে হলো, আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারি, আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার আমার কোনো কালই ছিল না, তাই আজকে আনতে বারণ করলাম। ও নেহা। বলুন। আচ্ছা থাক, কিছু না। বলতে চেয়েও বলছেন না যে, কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো? বালাই শার্ট, আমি আপনার উপর রাগ কেন করব? সত্যি তুমি আমার উপর রেগে নেই তো? না, কারণ আপনার উপর রাগ করার মতো অধিকার নেই আমার। নেহার মুখে অধিকার নেই শব্দটি শুনে জয়ের বুকটা ধুপ করে উঠল। নেহা নিজেকে এতটা পর ভাবে ওর থেকে যে রাগ করার অধিকার নেই বলছে। অবশ্য বলাটাই স্বাভাবিক, কারণ ও নিজেই সেই অধিকার কেড়ে নিয়েছে নেহার থেকে। যদি বলি আমি সেই অধিকারটা দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নেই, বড্ড বেশি দেরি হয়ে গেছে যে। এমন করে বলছে কেন? আমরা চাইলে কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেব। মায়া বাড়িয়ে কি লাভ? কারণ ছায়া হয়ে থাকতে চাই তোমার পাশে। সেটা কখনো সম্ভব না। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ খেয়েছি। কথা ঘোরাচ্ছ তাই না? সব প্রশ্নের উত্তর খুঁজতে যেন না, যেন ঘুমিয়ে পড়ুন। বলেই নেহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নেহা নিচে বিছানা করার জন্য যেই না পাটি নিতে গেল, অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নিহা, তাড়াতাড়ি বিছানায় এসে শো। যদি পাটি হাতে নিয়েছো তো তাহলে আই সোয়ার পাটিটা কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি আসো।
নেহা আর সাহস করে পাটিটা বিছাতে পারল না, কারণ জয় যেই ধমক দিয়েছে নেহা তো তখনই জমে গিয়েছে। নেহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। গত 1 মাস অভয় দিয়ে দিয়ে কথা বলার পরেও আমার একটা ধমকেই ওর পৃথিবী যেন পুরো থমকে যায়। আচ্ছা, আমার ভয়টাকে ওর মন থেকে কখনোই যাবে না। কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নেহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নেহা ওপাশ ফিরেই শুয়েছিল। জয় এটা দেখে মুচকি হেসে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে নেহার কোনো ভাবান্তর হলো না, সে আগের মতো করেই ঠাই শুয়ে রইল। জয় আরেকটু নড়ে চড়ে নেহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল। নেহা, হুম। আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর কয়েকটা দিনই তো আছি, এত মায়া বাড়াবেন না, তখন আবার নিজেই কষ্ট পাবেন। হোয়াট? আর কয়েকটা দিন আছো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলেই জয় নেহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ড্রিম লাইটের আলোতে নেহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নেহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নেহা কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্থির দৃষ্টি রেখে হেসে বলল, অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিসে গেলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকদিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেই দিনই তো আমার চলে যেতে হবে, তাই না? তাই? হুম। অনেক সাহস হয়ে গেছে, তাই না? মানে? মানে হলো, সাহস করে ঘর থেকে 1 পা বাইরে রেখে দেখাও, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এই মা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নিহা কথা দিয়ে কথা রাখেনি, সেটা আজ পর্যন্ত হয়নি, তাই আমার যেতেই হবে। এই জন্যই তো বলছি এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোথাও যাবে না তো কোথাও যাবে না, ব্যাস। এর থেকে একটা কথাও বেশি শুনতে চাই না, বুঝছো? বলেই হেসে নেহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নেহার গাল ছুঁয়ে দিতেই জয় হঠাৎ কিছু একটা ভেবে 1 মিনিট বলেই জয় হঠাৎ মাথাটা একটু উঁচু করে নেহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো। জয়ের এহেন কাজে নেহা তো বেশ অবাক। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নেহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করলো নেহাকে, নেহা, তোমার তো জ্বর এসেছে, তুমি জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না, আমার জ্বর হতে যাবে কেন? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যা বলবে না। আমি কালকেও খেয়াল করেছি তোমার শরীর গরম, বাট ভেবেছিলাম এমনি গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও তো দেখছি তোমার শরীর সেইমভাবে গরম হয়ে আছে। তোমার জ্বর হয়েছে আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো কিছু হয়নি আমার, আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, আপনি শুধু শুধুই টেনশন করছেন। আচ্ছা এখন ঘুমান তো, অনেক রাত হয়েছে। বলেই নেহা জয়কে জোর করে আবারও শুইয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার। এবার কিন্তু আমার ঘুমটা নষ্ট হচ্ছে, দেরি হলে আমার আর সারা রাত ঘুম আসবে না। আপনি কি চান আমি সারা রাত না ঘুমিয়ে থাকি? না না, আমি কেন সেটা চাইবো, তুমি ঘুমাও। থ্যাংক ইউ। বলেই নেহা ওপাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকে বাঁচতেই নেহা ঘুমানোর ভান করছে। নেহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক, নেহার জ্বর এসেছে, তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নেহার শরীরের জ্বরটা প্রায় মাস 5 ধরেই আছে। নেহা গত 5 মাস ধরে প্রায়ই খেয়াল করেছে ওর হুটহাট জ্বর এসে যায়, আর রাতের বেলায় জ্বরটা একটু বেশি অনুভূত হয়। তবে শরীরের ওপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নেহা সেটাকে কোনো আমলে নেয় না। হয়তো এমনিতেই গা গরম হয় আর ওর মনে হয় জ্বর এসেছে, এই ভেবে নেহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন ফ্লোরে থাকায় সেটা জয়ের দৃষ্টি গোচর না হলেও কাল যখন জয় ওকে পাশে শুতে বলল, তখন ব্যাপারটা আর জয়ের থেকে লুকিয়ে রাখতে পারলো না। কাল যখন জয় নেহাকে জড়িয়ে ধরলো, তখনই জয়ের মনে হলো নেহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণেই নেহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ হয়ে আছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভূত হলো, জয়ের সন্দেহ হলো। সাথে সাথে নেহাকে চেক করতে লাগলো, কিন্তু জয়ের সন্দেহটা নেহার যুক্তির মাঝে চাপা পড়তে বাধ্য হলো। মাঝখানে কেটে গিয়েছে আরও 15টা দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হলো সে অফিসে যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সব কিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরও একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক।
কিন্তু জয়ের জোড়াজুড়িতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিসে জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করল না। আর সেটা হলো জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথে মীরাকে আর শিহাবকে অ্যাটেম্প টু মার্ডারের দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর শিহাব জেলেই আছে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়াদয়া দেখালো না। যেখানে ওকেই মেরে ফেলতে চেয়েছিল সেখানে মায়াদয়া দেখিয়ে কী লাভ। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো জয় এখন নেহাকে প্রচণ্ড ভালোবাসে। সে তো নেহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকতো তখন তো নেহাকে পাশে বসিয়ে রাখতই, আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম হলেও 8 থেকে 10 বার কল করে কথা বলবে নেহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নেহা তখন রুমেই ছিল, কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নেহার আর রান্নাঘরে যাওয়া হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নেহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছুই করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়াও এখন একদম কমে গিয়েছে বললে ভুল হবে, একেবারে বাইরে যেতে পারছে না বললেই চলে। জয় রুমে এসে দেখল নেহা বিছানায় বসে ওরই কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুচকি হেসে ভেতরে ঢুকতেই বলল, ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নেহা দরজার দিকে তাকালো। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল, মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার একপাশে রেখে নেহার মুখোমুখি হয়ে বসলো। তারপর শার্টের হাতা গুটাতে হেসে বলল, মানে হলো এই যে এখন আর রান্নাঘরে যেতে পারছো না, ঘরের কোনো কাজে হাত দিতে পারছো না, তাই বললাম আর কি। এখন ছুটি চলছে নাকি? তবে আমি খুব খুশি জানো, আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নেহা একটা শার্ট তুলে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার ওপর আয়রন করতে করতে বলল, তার মানে আপনি চেয়েছিলেন আমি যেন ঘরের কোনো কাজ করতে না পারি আর রান্নাঘরেও যেন যেতে না পারি, তাই না? সে আর বলতে, আমি বললে তো তুমি কোনোদিনও শুনতে না, উল্টা আমার সাথে জেদ করে আরও বেশি বেশি করে করতে। তাই বুদ্ধি খাটালাম আর কি। এদিকে ড্যাডেরও বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ, তাই বলে এমন করবেন? জানেন ঋতুর একা হাতে সব কাজ করতে কত কষ্ট হয়? আমি যখন করতাম তখন তো ওর হেল্প পাওয়ার সত্ত্বেও আমি নিজেই হাঁপিয়ে যেতাম, আর এখন তো ও একাই সব করতে হয় ওকে। আমি একটু হাতও লাগাতে পারছি না। কিচেনের দিকে যাচ্ছি দেখলেই বাবা ডেকে পাশে বসিয়ে রাখছে। ভালোই তো, শ্বশুর আর বউ মিলে গল্প করবা। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আরেকজন কাজের মেয়ে আসবো। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নেহা, একটা কথা বলো তো। কি কথা? তুমি এত মহৎ কেন? মোটেও না। আমাকে মহৎ বলে মহৎদের কি বলবেন আপনি? সেটাই, মহৎ মানুষেরা কি আর নিজের প্রশংসা শুনতে পছন্দ করে? এনিওয়েজ, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বলেই জয় ওয়াশরুমে চলে গেল। নেহারও আয়রন করা শেষ, তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল, আর খানিক বাদে ফিরল হাতে কায়ের চাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নেহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝুলানো টাওয়াল স্ট্যান্ডে রেখে খাটে ধপাস করে বসে পড়ল জয়। জয় তো জানতো নেহা ওর জন্য চা আনতেই রুম থেকে বেরিয়েছে, কারণ এই 3 দিন প্রতিদিন ওই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে নেহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় চাটা যেন জয়ের জন্য সোনায় সোহাগা। আর সেটা যদি হয় নেহার হাতের, তাহলে তো কোনো কথাই নেই। নেহা যে খুব ভালো করে চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করতো না তখন থেকেই মানত। নেহা জয়ের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রুমের টুকটাক কাজ করতে লাগলো। জয় চায়ের কাপে চুমুক দিতেই বলল, আচ্ছা নেহা, তোমার কি এখনো সব গোছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি, আর তুমি এখনো কি এত গুছগাছ করছো বলো তো? এই রুম থেকে যখন গেস্ট রুমে সেটেল করেছিলে তখন তো একদিনই সব গুছগাছ হয়েছিল, তাহলে এখন এত সময় লাগছে কেন? নেহা আলমারির কাপড়গুলো গোছাচ্ছিল, ওইগুলো আলমারিতে রাখতেই বলল, আরে এইসব রুম চেঞ্জ করার কারণে গোছগাছ করছি না। রুমের গোছগাছ গুলো তো গতকালই হয়ে গিয়েছে। আসলে আলমারিটা একটু অগোছালো ছিল তো, তাই গুছাচ্ছিলাম। ও। এরপর নেহা আর জয় আরও টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। রাত 9:10। সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেব নতুন নিয়ম করেছেন, রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নেহাও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখন রায়হান সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন, জয়, বলছিলাম যে এখন তো তুই অফিস সামলাচ্ছিস আর আমিও অবসর পেয়ে গেছি,
আর কদিনই বা একা একা সময় কাটাবো বল? এবার তো একজন খেলার সাথে আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এই বিষয়ে কথা বলিনি, বাট এখন তো তুই সাংসারিক হয়ে গেছিস। আই থিঙ্ক এবার আমাদের ঘরে নতুন আরেকজন সদস্য আসার সময় হয়েছে। আমার কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথী চাই, এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নেহা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবা এসব কি বলছেন? খেলার সাথী চাই মানে? বললেই এসে যাবে নাকি? ওদের মধ্যে তো এখনও তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখনও তো নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিটাই ঠিক করতে পারলো না। আর বাবা বলছে তার নাকি খেলার সাথী চাই। এসব ভেবে জয়ের তো রীতিমতো ভীষণ লেগে গেছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখি বসেছিলেন। ছেলের ভীষণ লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা, পানি খা। তোর হঠাৎ ভীষণ লাগলো কি করে? জয় পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কী রে জয়, তোর হঠাৎ কাশি উঠলো কেন? নাকি তোর ড্যাডের কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারলো ওর মম কি বোঝাতে চাইছে, কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই একটু নর্মাল হয়ে বলল, না মম, তেমন কিছু না। জয়ের কথা শুনেও নেহার কেন যেন বিশ্বাস হলো না, তাই নিচু স্বরে নেহা বলল, ঠিক আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, ভীষণ লাগলে হবে না, আমার কথাটা কিন্তু মাথায় রাখবি। আমি খুব দ্রুত খুশি সংবাদ শুনতে চাই। নেহার তো এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাবাও না, কী সব বলছেন? এসব কেউ খোলাখুলি বলে? নেহা জানে শ্বশুরমশাই তার অনেক ফ্রেন্ডলি, কিন্তু তাই বলে সবার সামনে এইভাবে ইজ্জতের ফালুদা করবে? নেহার যেন লজ্জায় গলা দিয়ে আর খাবার নামছে না, তবুও কোনো মতে খাবারটা শেষ করলো। একটু পর সবার খাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। রায়হান সাহেবও রুমে চলে গেছেন। এটাই একটা সুযোগ ঋতুকে ডাইনিং আর কিচেন গুছোতে একটু সাহায্য করার। গত 2 দিন ধরে শুধু এই সময়ে ঋতুকে একটু সাহায্য করতে পারে নেহা, বাকি সময় তো কিচেনের দ্বারে কাছেও যেতে পারে না। নেহাকে কিচেনে দেখে ঋতু অবাক হলো না, বরং হাসি মুখেই বলল, ভাবি এমন কেন? কেমন? এই যে মানুষ সুযোগ খুঁজে আরাম পাওয়ানোর জন্য, আর তুমি সুযোগ পাইও রান্নাঘরে চলে আইছো আমারে সাহায্য করণের জন্য। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও তো, আমি ততক্ষণ এগুলো ধুয়ে নিচ্ছি। ভাবি তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইছো কও তো? আমি তো কইয়া নিতে পারতাম। এতদিন পর স্বামীর একটু ভালোবাসা পাইছো, রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও রুমে যাও, ভাইজান আবার রাগ করবো, আমি এসব কইরা নেবো। আরে উনি কিছু বলবেন না, তুমি খেয়ে নাও তো। ঋতু এবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো, আর খেতে খেতেই বলল, তবে একটা কথা কি জানো ভাবি? নেহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা খুশি হয়েছি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখে। আমি তো সব সময় দোয়া করতাম যেন তোমারে ভাইজান বুঝতে পারে, আর যেন তোমারে খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইয়া তোমারে মেলা ভালোবাসুক। আল্লাহ আমার কথা শুনেছে। তোমার সুখ দেখা আমার কি যে ভালো লাগে বলে বুঝাইতে পারুম না। সব সুখ কি আর সবার কপালে সয় রে ঋতু? এভাবে কেন কইতেছ ভাবি? তার মানে আমি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনো ভালোবাসে না? আসলে ঠিক তা নয়, উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমার কেন যেন ওনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি ঠিক গত 15 দিন আমাকে কম হলেও 1000 বার ভালোবাসি বলেছেন, কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার সাথে ক্লোজ হতে চেয়েছেন, আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সবসময় মনের মধ্যে একটা বাধা কাজ করে। যখনই উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তখনই আমার কেন জানি না ওনার করা সব অন্যায়গুলো চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারবো না, কারণ উনি আমার স্বামী, আমার উপর কোনো অধিকার আছে ওনার। বাট আমার মন থেকে না সায় আসছে না ওনাকে কাছে টানার। ঋতুর খাওয়া শেষ, সেও এবার কাজে হাত লাগালো। আর ঋতু একজন মেচিউর মেয়ে, তাই সে বুঝে নেহার কষ্টটা। নেহা যতটুকু বলেছে ততটুকুতে সে বুঝে গেছে জয় এখন নেহাকে অনেক ভালোবাসে, আর নেহাকে স্ত্রীর অধিকার দিতে চায় সে। ঋতু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুমি তো ভাইজানেরা ভালোবাসো, তাহলে কেন এত বাধা কও তো? জানি না ঋতু, শুধু এটুকু জানি কারো 2 দিনের মায়া পড়তে চাই না আমি। ঋতু কিছু খুঁজে পেল না নেহার কথার পিঠে কথা বলার জন্য, তাই চুপ করে রইল।
প্রায় মিনিট পাঁচেক পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেদিনের পর থেকে জয়ের জন্য রাতে এখন আর চা আনতে হয় না, কারণ জয় নিজেই বারণ করে দিয়েছে নেহাকে চা যেন না আনে। নেহা রুমে এসে দেখল জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নেহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এটাই করে প্রতিদিন। নেহা আসার পর আর মোবাইল হাতেও নেয় না। আজও তার ব্যতিক্রম হলো না। নেহাকে রুমে আসতে দেখে জয় মুচকি হেসে মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নেহার দিকে চেয়ে রইল। যেই চাহনিতে নেহা প্রতিনিয়ত ঘায়েল হয়, শুধু নেহা কেন, এই চাহনিতে যে কোনো মেয়েই অনায়াসে তলিয়ে যেতে বাধ্য। নেহা তো জয়কে প্রথম দেখে এই চোখের মণিতে আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহনিটা যেন নেহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়, কিন্তু নেহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না। তাই নিজের সুপ্ত আবেগটা চাপা রেখে বলল, এমন করে কেন তাকিয়ে আছেন? দেখছি ম্যাডামের এতক্ষণে আসার সময় হলো। কি করব বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুমই আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এগুলো বলুন তো? তাই ওকে একটু হেল্প করে আসলাম। কথাগুলো বলতে বলতে নেহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আশ্রয় নিল। জয় আগের মতো শুয়ে থেকেই বলল, আমার বউয়ের এত গুণ আমি কোথায় নিই বলো তো? আচ্ছা তোমার এত গুণ কেন? তবুও কারো মন পাওয়ার গুণটা তো নেই। আদৌ কি তাই? নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকে বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমিটাকেই এখন তোমার করে নিয়েছো। জয়ের কথায় নেহা তাচ্ছিল্য হাসলো, হেসে বলল, আজকাল আবেগটা একটু বেশি হয়ে গেছে আপনার, তাই এমন মনে হচ্ছে। আবেগের বশে মানুষের সাদা কেউ রঙিন মনে হয়, জানেন নিশ্চয়ই এটা। মেবি। তাই তো আজকাল শুধু চারপাশে নিহা নামক অস্তিত্বটাই শুধু খুঁজে পাই। নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা। তাহলেই তো আর এমনটা হবে না। কারণ গেও মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই তো হবে। কথাগুলো বলেই নেহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নেহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে। কারণ ওই তো একদিন নেহাকে বলেছিল যে তোর মতো একটা গেও মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না, সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তেই জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটাই প্রাপ্য, কারণ এতদিন নেহার সাথে যে ব্যবহার করেছে তাতে নেহা ভালো করেই কথা বলছে, সেটাই অনেক। তবে সে হার মানবে না, যে করেই হোক নেহার রাগটা ভাঙাবেই। এবার অন্তত মান অভিমানের পাল্লাটা ঝুঁকানো দরকার। কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে জয় সোজা হয়ে শুয়ে পড়ল। খানিক বাদে নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর লাইট অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। নেহা একটু অবাকই হলো, কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথে জয়কে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আজ কেন যেন জয়কে জড়িয়ে ধরল না। এভাবে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নেহা ওপাশ ফিরেই শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতে আচমকা জয়ের সাথে চকাচকি হয়ে গেল। নেহার বুঝতে দেরি হলো না, জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সেই শান্ত চাহনি, সেই চাহনির গভীরতায় নেহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে পিনপতন নীরবতা, কারো মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজন পড়ছে না। দুজনের চোখের দৃষ্টি বিনিময় করেই যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নেহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করল। জয়ের এমন কোমল স্পর্শে নেহা যেন কেঁপে উঠল কিছুটা, তবে প্রকাশ করল না সেটা, বরং ঠাই জয়ের চোখে চোখ রেখে শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎ জয়ই কথা বলা শুরু করলো। নিহা, হুম ডাইনিংয়ে ড্যাড কি বলেছে শুনেছো? শুনেছিলাম। আচ্ছা আমরা চাইলে কি আমাদের মধ্যেই সব ঠিক করতে পারি না? চাইলে কি ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি না? নেহা নিশ্চুপ। নেহাকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? আজ রাতটা ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমরা কি চাইলেই পারি না সব ভুলে আরেকটা অস্তিত্বের জন্ম দিতে? নেহা কোনো কথা বলল না, আগের মতোই চুপচাপ জয়ের মুখের দিকেই তাকিয়ে রইল। আজকে কথা না বলার মন করেছো? কিছু বলছো না যে? আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নেহা। আমি তোমাকে সে অধিকারটা দিতে চাই যেটা প্রতিটা মেয়ের চাই। আমি আজ তোমাকে পূর্ণ করে দিতে চাই, তোমাকে নিজের করে নিতে চাই। মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখান থেকে নেহার ছোট্ট করে বলা মন সাই দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তে জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেল। তার মানে কি নেহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি?
জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেল। নিজের অজান্তেই নেহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নেহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবুও নিজেকে শান্ত রেখে ধরা গলায় বলল, নিয়া, তুমি আমাকে এতটা ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল, তাই বলে কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই না, তোমাকেও আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে পেতে, বড্ড ইচ্ছে করছে তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তোমাকে নিয়ে ডুব দিতে চাই ভালোবাসার গভীর সাগরে। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলছে আর নেহার গালে আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কমল স্পর্শে নেহার যেন সারা শরীরে শীতল স্রোত বয়ে যাচ্ছে। তবুও নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় বলল, আপনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন থেকে সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতে পারেন, আমি বাধা দিব না। নেহার কথাগুলো যেন জয়ের ভাঙ্গা মনটাকে আরও একবার ভেঙে চুরমার করে দিল, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ভাঙ্গা মনটাকে গুটিয়ে নিয়ে মুখে হাসি টেনে জয় বলল, না নিহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমি তোমার কাছে যাই, ততদিন আমি তোমার কাছে যাব না। যেদিন তুমি নিজ থেকে কাছে টানবে আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক রাত হয়েছে, ঘুমাও। কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল। নেহার বুঝতে দেরি হলো না, জয় ওর কাজে কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কী করবে? মন সাই না দিলে তো কিছু জোর করে হয় না। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলেও এই কয়েকদিনে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসা সিক্ত করতে চান আমায়। কিন্তু আমারই বা দোষ কি? আমারও কি ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে? আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিক। কিন্তু কেন জানি না ওনাকে কাছে টেনে নিতে আমার আমার মধ্যে কেন এত সংশয় কাজ করছে আমি জানি না। কেমন একটা বাধা কাজ করছে আমার। এখন যে মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমি তো চাইনি মানুষটাকে কষ্ট পাক। হ্যাঁ, নেহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না, কিন্তু ওরই বা কী করার আছে? ও তো নিজের ইচ্ছায় কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে নেহা কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো হিসাব নেই। সকালবেলা আজ জয়ের ঘুমটা নেহার আগেই ভেঙে গিয়েছে। জয়ের ঘুম ভেঙে চোখ খুলতেই দেখল নেহা ওরই বুকে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমোচ্ছে। জয়া এটা দেখে মুচকি হাসল, কিন্তু জয়ের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ কিছু একটা মনে হতেই জয় দ্রুত নেহাকে বালিশে শুইয়ে দিয়ে নেহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথে সে আঁতকে উঠল। নেহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয় যেন মুহূর্তেই পুরো পৃথিবী থমকে গেল। কোনো উপায়ন্তর না পেয়ে আলতো হাতে নেহার গাল স্পর্শ করে ডাকতে লাগলো, নেহা, নেহা, নেহা উঠো, চোখ খুলো নেহা। সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমাবে? কিন্তু জয়ের ডাকে নেহার কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। জয়ের যেন এবার টেনশন হতে লাগলো। একে তো নেহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনও ওঠেনি। তার উপর নেহাকে এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না, যেখানে এক ডাকেই নেহার ঘুম ভেঙে যায়। জয় দিক বেদিক শূন্য হয়ে এবার আরও জোরে জোরে ডাকতে লাগলো নেহাকে, নেহা, নেহা, এই নেহা, উঠো না। আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খুলো, দেখো আমি ডাকছি তো। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নেহা, এই নেহা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে বলে দিচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলো বলছি। জয়ের এত ডাকাডাকিতেও নেহা কোনো চোখ খুলল না, বরং আগের মতো বেঘরে ঘুমোতে লাগলো। এত ডাকাডাকির পরেও নেহার এভাবে চোখ না খোলাটা জয় যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। কী করবে কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো, ড্যাড, ড্যাড, মম, তোমরা সবাই কোথায় গেলে? এদিকে আসো না। নেহা প্লিজ উঠো। তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার তো টেনশন হচ্ছে। জয় এত জোরে জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে জোরে ডাকছে কেন সেটা দেখতে রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি, এমনকি ঋতু পর্যন্ত ওদের রুমের সামনে চলে এসেছে। জয়, বাবা, দরজা খোল। কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন?
জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিয়ে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। কাতর কণ্ঠে বলল, আর দেখো নেহা কথা বলছে না, আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি তো মানছি ওর জ্বর হয়েছে তাই বলে। আচ্ছা কথা নয় না বললো, কিন্তু চোখ মেলেও দেখবে না? তুমি একটু দেখো না রায়ন, কি হয়েছে ওকে দেখো। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নেহার উপর পড়ল। নেহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়।